কাচের প্রধান উপাদান কিন্তু তিনটা উপাদান কি কি? সিলিকা বালি, সোডা অ্যাশ আর চুনাপাথর। এই তিনটা উপাদান আমরা কিভাবে মনে রাখবো দেখো, আমরা এদের সংযুক্তি সহ মনে রাখবো। সিলিকা বালি, সোডা অ্যাশ আর চুনা পাথর আমরা মনে রাখবো সিলন সোডা চুরি করলো, সিলন সোডা চুরি করলো। এটা দিয়ে কি মনে রাখবো? সিলন দিয়ে মনে রাখবো সিলিকা, সোডা দিয়ে মনে রাখবো সোডা অ্যাশ, চুনা পাথর দিয়ে চুরি দিয়ে মনে রাখবো চুনা পাথর। এখানে আমরা সংযুক্তিগুলোকে যেহেতু সিরিয়ালি সাজাই, হাইয়েস্ট টু লোয়েস্ট সাজিয়েছি। সিলিকা হচ্ছে 100%, সোডা অ্যাশ 35%, চুনা পাথর 15%। আচ্ছা, এখন লক্ষ্য করো, যদি প্রশ্ন আসতে পারে এখান থেকে তিন ধরনের, কাচের প্রধান উপাদান কয়টি? 3, 4, 5, 6। আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি কাচের প্রধান উপাদান নয়? সিলিকা, সোডা অ্যাশ, চুনাপাথর, ফেলসপার। আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে, কাচের প্রধান উপাদান কোনটা? একটা উত্তর জানতে চাচ্ছে কাচের প্রধান উপাদান কোনটা। যদি একটা উত্তর জানতে চায়, তুমি জানো তিনটা প্রধান উপাদান, তাহলে একটা আবার কোনটা? একটা বললে তুমি কি করবা জানো? যেই উপাদানটা সবচেয়ে বেশি সেটাই দাগাবা। এখন থেকে মনে রাখবা যে শিল্পে যতগুলোই প্রধান উপাদান থাকুক, 3টি, 4টি, 5টি, 6টি, 100টি, 1000টি, যদি একটা প্রধান উপাদানের নাম জানতে চায়, তাহলে যেটা সবচেয়ে বেশি পার্সেন্টেজ সেটাই বলবা। এখানে তিনটা প্রধান উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ সিলিকার, তুমি বলবা কাচের প্রধান উপাদান সিলিকা, যেহেতু 100% তাই। আচ্ছা দেখো, এখানে আমাদের এটা পড়া শেষ, আমরা এটা পড়ে ফেলেছি। এবার সল্ট কেক অ্যাশ, এখানে এই বিক্রিয়াগুলা পড়ার দরকার নাই ভাইয়া। সল্ট কেক অ্যাশ এটার সংকেতটা দাও, ঠিক আছে? কাচের গৌণ উপাদান পড়বো, এখানে আমরা একটু সংকেতগুলো দাগাই ভাইয়া, আসো। আচ্ছা, সংকেতগুলো কিন্তু আমরা পড়বো। আমরা কিন্তু এই পেজে অনেক উপরে ফাঁকা জায়গা আছে, সেটা ব্যবহার করব লেখার জন্য। দেখো, এখানে কাচের গৌণ উপাদানে রোমান হরফ 1, 2, 3, 4 দিয়ে চার ধরনের কাচের গৌণ উপাদান দেওয়া আছে, অনেকগুলো উপাদান দেওয়া আছে। লক্ষ্য করো, রঙিন কাচের অবস্থান্ত ধাতুর অক্সাইড ব্যবহৃত হয়, কপার অক্সাইড, আয়রন অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড। অস্বচ্ছ কাচের সিলিকা বালিতেও অনেকগুলো উপাদান, 3টা করে উপাদান ব্যবহৃত হচ্ছে। তুমি জানো বইয়ে যদি 3টা উপাদান থাকে তাহলে কি প্রশ্ন হয়? নিচের কোনটি নয়? আচ্ছা, তাহলে প্রশ্ন হবে নিচের কোনটি নয়, বা নিচের কোনটি রঙিন কাচের উপাদান, এভাবে প্রশ্ন হবে। আমরা উপাদানগুলো পড়বো, আসো। বইয়ের উপরে নিচে ফাঁকা জায়গা আছে, সেখানে তুমি লিখে ফেলবা, লাল কলম হাতে নাও। দেখো, রঙিন কাচের উপাদানগুলো আমরা কাপে, কোরমা, নিয়ে, ফেলো দিয়ে মনে রাখবো। কাপ দিয়ে মনে রাখবো আমরা কপার অক্সাইড, অবস্থান্তর ধাতু, কপারের অক্সাইড। কোরমা দিয়ে মনে রাখবো ক্রোমিয়াম অক্সাইড, নিয়ে দিয়ে মনে রাখবো নিকেল অক্সাইড, ফেলো দিয়ে মনে রাখবো ফেরাস আর ফেরিক অক্সাইড। তাহলে দেখো, কাপে কোরমা নিয়ে ফেলো, আমি আবারও বলছি, ফেলো দিয়ে ফেরাস ফেরিক, নিয়ে দিয়ে নিকেল, কোরমা দিয়ে ক্রোমিয়াম, কপার দিয়ে কাপ দিয়ে কপার। আচ্ছা, এটা রঙিন কাচের 5টা উপাদান শিখলাম আমরা। অস্বচ্ছ কাচের 3টা উপাদান আমরা মনে রাখবো। দেখো, গ্রীষ্মকালে আমরা যখন আম খাই, আম খাওয়ার পর সেখানে কিন্তু আটি অবশিষ্ট থাকে, আমরা কিন্তু আটি মনে রাখতে পারি, আমের আটিকে। আটি দিয়ে আমরা 3টা উপাদান মনে রাখবো, আ দিয়ে আর্সেনিক আর অ্যান্টিমনি, আর টি দিয়ে কিন্তু ভাইয়া টিন। এবার লক্ষ্য করো, সিলিকা বালি, আমি তোমাকে আরেকটু দেখাই সিলিকা বালির যে উপাদানগুলো ছিল। লক্ষ্য করো, বইটা একটু জুম করে দিচ্ছি। সিলিকা বালির উপাদানে কিন্তু আয়রন এর অক্সাইড ছিল, ম্যাঙ্গানিজের অক্সাইড ছিল, সাথে কিন্তু বর্ণ দেওয়া ছিল, সবুজ, হলুদ, বর্ণহীন, তাই না? তাহলে আমাদের এখানে প্রশ্ন আসবে যে কোন অক্সাইড কোন বর্ণ দেয়। তাহলে আমাদের কিন্তু এখান থেকে অবশ্যই বর্ণ সহ তোমাকে অক্সাইড গুলো পড়তে হবে। সিলিকা বালি আমরা বর্ণ সহ উপাদানগুলো মনে রাখবো সাহেব দিয়ে। সাহেব, স দিয়ে আমরা মনে রাখবো সবুজ, হ দিয়ে আমরা মনে রাখবো হলুদ, আর ব দিয়ে মনে রাখবো বর্ণহীন বিরঞ্জক। ব দিয়ে আমরা কি মনে রাখবো? বর্ণহীন বিরঞ্জক। তাহলে দেখো, সবুজ দিয়ে কি হচ্ছে? ফেরাস অক্সাইড। হলুদ দিয়ে আয়রনের বড় ভাই ফেরিক। আবারও বলছি, সবুজ হচ্ছে আয়রনের ছোট ভাই ফেরাস, Fe2+। হলুদ আয়রনের বড় ভাই Fe3+। আর বর্ণহীন, ব দিয়ে 2টা জিনিস, ব দিয়ে বর্ণহীন বিরঞ্জক, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। যাদের ভিডিও পজ হয়ে যাচ্ছে, সেটা দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে। সমস্যা নেই, তুমি পরে যখন তোমার ওয়াইফাই কানেকশন বা নেট আবার সচল হবে, তখন তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে। আচ্ছা, আমি এটা একটু জুম আউট করে দিচ্ছি যাতে তোমরা ভালো মতো দেখতে পারো পুরোটা। ঠিক আছে, দেখে নাও, আরেকবার মিলিয়ে নাও। তোমার বইয়ের উপরে নিচে তুমি লিখে ফেলেছো আমি আশা করি।
তোমাকে আমি সময় দিয়েছি লেখার জন্য। কাচের গৌণ উপাদান, হ্যাঁ অনেকগুলো ছন্দ। ছন্দ আমরা কি সবাই পড়বো, পড়তেই হবে না। ছন্দ কাদের জন্য? আসলে আমাদের সবকিছুর একটাই উদ্দেশ্য, সরকারি মেডিকেলে চান্স পাওয়া। শুধু সরকারি মেডিকেল না, সবচাইতে ভালো মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া। যদি তুমি সবচেয়ে ভালো টার্গেট করো তাহলে তুমি আশেপাশে গিয়ে পৌঁছাবা। যদি তুমি যে কোনো একটা টার্গেট করো তাহলে তুমি চান্স নাও পেতে পারো। তাই যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কোথায় চান্স পেতে চাও, তুমি বলবা আমি সবচেয়ে ভালো মেডিকেলে চান্স পেতে চাই। আমি কোথায় চান্স পেতে চাই? আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাই। তাহলে কি হবে? তুমি ঢাকা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে পড়লে ঢাকা মেডিকেল থেকে পা ফসকায় পড়ে গেলেও তুমি আশেপাশের কোথাও চান্স পেয়ে যাবা, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, ময়মনসিংহ মেডিকেল, তাই না? কিন্তু তুমি যদি কোনো মতে একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও তাহলে হয়তোবা এমনও হতে পারে তোমার ওই কম প্রিপারেশনের জন্য তুমি কোথাওই চান্স পেলে না। তাই সবসময় ড্রিম বিগ, যখন স্বপ্ন দেখবা অনেক বড় স্বপ্ন দেখবা। আচ্ছা, এখন লক্ষ্য করো, যেটা বলছিলাম ছন্দগুলো আসলে আমরা কেন দিয়েছি? আমাদের পরীক্ষার হলে সঠিক অ্যান্সার করার জন্য। অনেকের মনে থাকে না এতগুলো অপশন, এতগুলো উপাদানের নাম সহজে মনে রাখার জন্য। যারা অনেকে ছন্দ পছন্দ করে থাকে তাদের সুবিধার জন্য, যাদের মনে হয় যে হ্যাঁ আমি এমনি মনে রাখতে পারছি না, পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবো না, তাদের জন্য এই টেকনিকগুলো। কিন্তু ভাইয়া তুমি যদি ছন্দ ছাড়াই মনে রাখতে পারো, কোনো দরকার নাই তোমার মেডিকোর ছন্দ, এই ছন্দগুলো বা টেকনিকগুলো ইউজ করার। তুমি যদি এই কাচের গৌণ উপাদান এই পোর্শনে সবগুলো যদি তুমি ছন্দ ছাড়াই মনে রাখতে পারো, কনগ্রেচুলেশনস, কোনো সমস্যা নাই। তুমি এই ছন্দগুলা ছাড়াই মনে রাখো, অনেক অনেক সাধুবাদ তোমাকে। তুমি যদি মনে রাখতে পারো, তুমি এমনিতেই মনে রাখো, তুমি অ্যান্সার করে আসতে পারলেই হবে। কিন্তু যারা মনে রাখতে পারবে না তাদের জন্য এই ছন্দগুলো। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা, কাঁচ সামগ্রী উৎপাদনের পদ্ধতি 4 ধাপে হয়। শুধু এইটা পড়বা এখান থেকে, ভেতরে অনেক তথ্য আছে, এগুলা কিচ্ছু পড়বা না, কেটে দাও। ঠিক আছে, কারণ আসবে না যে কাঁচ কিভাবে তৈরি করা হয় লিখো 5 মার্কস, এটা আসবে না। কি পড়তে হবে? হেডলাইন গুলা পড়বা। কিরকম? 4টা ধাপ, এই 4টা ধাপের হেডলাইন কি? ফার্নেসে গলন দাগাও, আমি দাগাচ্ছি তুমিও দাগাও। দেখো, গলন এটা পড়বা। আকৃতি প্রদান এটা পড়বা, হেডলাইন। অ্যানিলিং বা পান দেওয়া, এটা কোন শিল্পের ধাপ? এভাবে প্রশ্ন আসবে। কাঁচ, সিরামিক, পাল্প পেপার, ট্যানিং, ফিনিশিং, এই হেডলাইন গুলা পড়বা। ঠিক আছে, আর কি পড়বা? আর একটু দাগায় দিই 2-3টা লাইন। 8 থেকে 10% পুরনো ভাঙা গাছকে কি বলা হয়? কিউলেট, এটা পড়বা। আর কোমলায়ন বা পান দেওয়া বা অ্যানিলিং, এই নামগুলা পড়বা। আসতে পারে যে অ্যানিলিং এর অপর নাম কি? অ্যানিলিং এর অপর নাম পান দেওয়া বা কোমলায়ন, এটা পড়বা। আর কি পড়বা? আহ এই যে দেখো, অ্যানিলিং তাপমাত্রাটা পড়বা 454°C। তাহলে লক্ষ্য করো আমি কিন্তু পুরোটা কেটে দিছিলাম, কিন্তু 3টা জিনিস দাগায় দিছি। 8 থেকে 10% পুরোনো ভাঙা গাছে কিউলেট বলা হয়, তুমি তোমার বইয়ে দাগাও এটা। এই একটা লাইন পড়বা। অ্যানিলিং এর অপর নামগুলা পড়বা। কোমলায়ন বা পান দেওয়া বলা হয়। আর পড়বা অ্যানিলিং এর তাপমাত্রা। দেখো অ্যানিলিং এর তাপমাত্রাকে কি বলে? 454। অ্যানিলিং এর তাপমাত্রা হচ্ছে 454°C। তাহলে এই 454-র মধ্যে একটা ম্যাজিক আছে কি? এটাকে মিরর নাম্বার বা প্যালিন্ড্রোমিক নাম্বার বলা হয়। প্যালিন্ড্রোমিক নাম্বার কারা? যাদের শুরু থেকে শেষেও সেম, শেষ থেকে শুরুতেও সেম। কিরকম দেখো, শুরু থেকে শেষের দিকে যাই চলো আমরা। 454। আবার শেষ থেকে শুরুতে আসি, দেখো 454। তাহলে শুরু থেকেও 454, শেষ থেকে শুরু করলেও 454। এটাকে বলা হয় মিরর নাম্বার বা প্যালিন্ড্রোমিক নাম্বার। তাহলে এই প্যালিন্ড্রোমিক নাম্বারটা তুমি যেই অপশনে পাবা সেটাই কি অ্যান্সার। কিসের অ্যান্সার? অ্যানিলিং এর তাপমাত্রা বা অ্যানিলিং টেম্পারেচার, এটা হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার। আমরা মনে রাখতে পারবো। এই যে এখানে নিচে অনেক কিছু দেওয়া আছে, এগুলো পড়তে হবে না। দেখো, আমরা জেনে নাও বা বিভিন্ন প্রকার কাঁচ, এইখানে এই অংশটা পড়বো। এইখানে লক্ষ্য করো অনেকগুলো কাঁচের নাম দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা পড়বো আমরা। আমরা যেটা মনে রাখবো, এইখানে 9 ধরনের কাঁচের নাম দেওয়া আছে। কি কি দেওয়া আছে? সফট, হার্ড, ফ্লিন্ট, ক্রুক্স, ওপাল, জেনা, লেমিনেটেড, কালার্ড, সেফটি, আর হচ্ছে ফাইবার। তো এই 9 ধরনের কাচের সংকেত দেওয়া আছে, 3টা জিনিস দেওয়া আছে: সংকেত,
বৈশিষ্ট্য আর ব্যবহার। সংকেত, বৈশিষ্ট্য, ব্যবহার, আমরা এই তিনটা পড়বো, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে এবং আসবে। তো আমরা এই 9টা কাচের কিছু বৈশিষ্ট্য, ব্যবহার আর সংকেত পড়ব। একদম সহজ সংকেতগুলো দেখে যাদের মাথা ঘোরাচ্ছে অনেক বড়, চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু সহজে পড়া যায়, খুবই সহজে। আমরা কিভাবে পড়বো এটা দেখো। তুমি কিন্তু সাধারণ কাচের সংকেত পড়ে আসছিলা, একটু পিছনে যাই আমরা, একদম প্রথম পেজে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট মিশ্রণ দিয়ে তুমি সাধারণ কাচের সংকেত মনে রাখছিলা, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকা। এটাই কিন্তু আসলে সফট গ্লাস বা সাধারণ কাচ বা সোডা গ্লাসের সংকেত। দেখো, লক্ষ্য করো, সোডা গ্লাস বা সফট গ্লাস বা সাধারণ কাচের সংকেত কি? দেখো কি দেওয়া আছে, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকা, তাই না? হ্যাঁ, মনে রাখবা সফট গ্লাসের একটা সৎ ভাই আছে, সৎ ভাই। সেটা কি? সৎ ভাই হচ্ছে তোমার হার্ড গ্লাস বা পটাশ গ্লাস। এখানে সোডিয়াম অক্সাইডের সাথে কি থাকে? পটাশিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইডের বদলে পটাশিয়াম আসে, শুধু পটাশিয়াম, ক্যালসিয়াম আর সিলিকা। মনে রাখবা এই সফট আর হার্ড, এই দুইটা গ্লাস, এই দুইটা গ্লাসকে চেঞ্জ করেই কিন্তু তোমার বাকি গ্লাসগুলো, এই যে নিচে ফ্লিন্ট, ক্রুক্স, ওপাল, জেনা, লেমিনেটেড, সেফটি, কালার্ড ফাইবার, এই গ্লাসগুলো তৈরি করা হয়েছে কিভাবে? এক একটা গ্লাসে এক একটা অক্সাইড যোগ করা হয়েছে এবং ওই অক্সাইডের বিভিন্ন বৈশিষ্ট্য, রং, এগুলোর উপর ভিত্তি করে গ্লাসেরও বৈশিষ্ট্য, ব্যবহার, কালার সব চেঞ্জ হয়ে গেছে। কেমন? আমি বলি, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কাচে, ফ্লিন্ট, ক্রুক্স, ওপাল, জেনা, সবগুলাতে একটা নতুন করে অক্সাইড পাবা এবং ওই অক্সাইডটা কিন্তু ওই কাচেই আছে, আর কোথাও খুঁজে পাবে না কো তুমি, ঠিক আছে? আর অন্য কোথাও পাবা না। দেখো ফ্লিন্ট, এখানে তুমি লেড অক্সাইড পাবা, লেড অক্সাইড আর অন্য কোথাও পাবা না, ঠিক আছে? আগের গুলা কিন্তু কমন, এই যে দেখো সোডিয়াম, ক্যালসিয়াম, সিলিকা, পটাশিয়াম, এগুলা কিন্তু কমন, সোডিয়াম, পটাশিয়াম, সিলিকা কমন। কিন্তু লেড কিন্তু একটাতেই আছে, সেটা ফ্লিন্ট। ফয়ের নিচে ল আছে না, ফ্লিন্টের ল, এই যে ল, এল, এল দিয়ে তুমি মনে রাখবা লেড, শেষ। ক্রুক্সের সি, সি দিয়ে মনে রাখবা এখানে সেরিয়াম অক্সাইড, সেরিয়াম আর কোথাও পাবা না, শুধু ক্রুক্সেই পাবা। তাহলে সংকেতে সেরিয়াম অক্সাইড পেলে কি দাগায় দিবা? ক্রুক্স। দেখো ওপাল গ্লাস, ম্যাগনেসিয়াম অক্সাইড। জেনা গ্লাস, অপর নাম কি? বোরো। বোরো মানে কি? বোরন। দেখো এখানে বোরন অক্সাইড আছে। আচ্ছা, আমাদের সংকেত পড়া শেষ, আবার বলতেছি, লেড অক্সাইড পাইলে ফ্লিন্ট, ক্রুক্স, সেরিয়াম। ম্যাগনেসিয়াম অক্সাইড পাইলে কি দাগাবা একটু বলো তো কমেন্ট করে আমাকে। আর বোরন অক্সাইড পাইলে কি দাগাবা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, আমরা আবার ব্যবহারগুলা পড়বো এই ছক থেকে। দেখো এই ছকের মধ্যে দেওয়া আছে ব্যবহারগুলা। দেখো আমাকে তুমি বলো বাংলাদেশের সবচেয়ে উচ্চতম লেক কোনটা? আমরা জানি কি জানি, আমরা জানি হচ্ছে আম, বাংলাদেশের সবচেয়ে উচ্চতম লেকের নাম কি? আমরা এখন ব্যবহারগুলো টেকনিক দিয়ে পড়বো একটু। বাংলাদেশের সবচেয়ে উচ্চতম লেকের নাম আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে, এবং এটা কোথায় অবস্থিত। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে উচ্চতম লেকের নাম, তোমরা অনেক ভালো সাধারণ জ্ঞান পারো, আমাকে বলো। বগা লেক। বগা লেক কোথায় অবস্থিত? বগা লেক কোথায় অবস্থিত? ঢাকায় নাকি খুলনায় নাকি ময়মনসিংহে? বগা লেকের ব দিয়ে আমরা মনে রাখবো বোতল গ্লাস, আর গা দিয়ে মনে রাখবো গ্লাস টিউব। আবারও বলতেছি, বগা লেকের ব দিয়ে মনে রাখবো বোতল গ্লাস, গা দিয়ে গ্লাস টিউব। বগা লেক সবার আগে আবির কমেন্ট করেছে, ধন্যবাদ। দেখো সফট গ্লাস হচ্ছে বগা। হার্ড গ্লাসের ব্যবহার কেমিস্ট্রি ল্যাবের ইনস্ট্রুমেন্ট মনে রাখো, কেমিস্ট্রি ল্যাবের ইনস্ট্রুমেন্ট দেখো, বুলেট, পিপেট, বিকার, রিয়াজেন্ট, এগুলাই কিন্তু কেমিস্ট্রি ল্যাবের ইনস্ট্রুমেন্ট, তাই না? ফ্লিন্ট গ্যাসের ব্যবহার আমরা মনে রাখবো অচিপ দিয়ে, সরি, ফ্লিন্ট গ্লাসের ব্যবহার আমরা মনে রাখবো অচিপ দিয়ে। অ দিয়ে অপটিক্যাল গ্লাস, চ দিয়ে চশমার কাজ, আর ব দিয়ে বোতল টিউব, বৈদ্যুতিক বাল্ব। ক্রুক্স, দেখো ক্রুক্স, উইলিয়াম ক্রুক্স, স্যার উইলিয়াম ক্রুক্স একজন কেমিস্ট। উনি সর্বপ্রথম এই ক্রুক্স গ্লাস আবিষ্কার করেন। এই ক্রুক্স গ্লাসের বৈশিষ্ট্য কি? এটা ইউভি রশ্মি প্রতিরোধ করতে পারে। আবারও বলতেছি, দেখো এটা ইউভি রশ্মি প্রতিরোধ করতে পারে। তো স্যার উইলিয়াম ক্রুক্সের নামানুসারে এই গ্লাসের নামকরণ করা হয় ক্রুক্স গ্লাস। এটা ইউভি রশ্মি প্রতিরোধ করতে পারে। যেহেতু এটা ইউভি রশ্মি প্রতিরোধ করতে পারে, তাই চশমার কাজ ব্যবহারে
ফ্লিন্ট আর ক্রুক্স এই দুইটার মধ্যে কোনটা বেশি ব্যবহৃত হয়? ক্রুক্স গ্লাস বেশি ব্যবহৃত হয়। তো উত্তর তাহলে কি হবে? চশমার কাচ। চশমার কাছে কোনটা ব্যবহৃত হয়? ক্রুক্স গ্লাস। ঠিক আছে, সি দিয়ে কিন্তু চশমা মনে রাখা সম্ভব। আচ্ছা, ওপাল গ্লাস বাতির শেড তৈরিতে ব্যবহৃত হয়। তুমি শুধু বইয়ে ওই লাইনগুলোর পাশে টেকনিকগুলা লেখো, বগা লিখে ফেলো, সফট গ্লাসের পাশে বগা লেখো, হার্ড গ্লাসের পাশে কেমিস্ট্রি ল্যাব ইনস্ট্রুমেন্ট লেখো, ফ্লিন গ্লাসের পাশে অচিব লেখো। আচ্ছা, ফাইবার গ্লাস ঝালর আর পশমি বস্তু তৈরিতে ব্যবহৃত হয়, এই ব্যবহারগুলো আমরা করব। লেমিনেটেড সেফটি গ্লাস জানালা গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়। বুলেট প্রুফ, প দিয়ে আমরা মনে রাখবো পলিকার্বনেট, এটা পলিমার ব্যবহৃত হয় বুলেট প্রুফ গ্লাসে। প দিয়ে আমরা মনে রাখবো প্রাইভেট গাড়ি। দেখো কমন সেন্স, আমি তুমি আমাদের গাড়িতে কিন্তু বুলেট প্রুফ গ্লাস লাগাবো না। কার লাগাবে? দেশের এবং রাষ্ট্রের যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যেমন যারা দূতাবাসের চাকরি করে, যেমন অ্যাম্বাসেডর অথবা প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ওনারা ইউজ করবে বুলেট প্রুফ গ্লাস। এচিং অফ গ্লাস মানে কি? কাচের উপর নকশা করা। এই কাচের উপর নকশা এচিং করা হয় কি দিয়ে? এচিং করা হয় এইচএফ অ্যাসিড দিয়ে। কি দিয়ে করা হয়? হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে, এইচএফ অ্যাসিড। ঠিক আছে, ফ্লিন্টও হতে পারতো কিনা দেখো, এটা একটু টেকনিক্যাল। যেমন মনে করো দুইটা চশমার কাচ, চশমার কাছে কোনটি ব্যবহৃত হয়? দুইটা অপশন আছে। মনে করো ক্রুক্সও আছে, ফ্লিন্টও আছে। যেহেতু ইউভি রশ্মি প্রতিরোধ করে, তুমি দাগাবা ক্রুক্স, ফ্লিন্ট দাগাবা না, কারণ ক্রুক্স বেশি ব্যবহৃত হয়। আর মনে করো শুধু ক্রুক্স আছে, ফ্লিন্ট নাই, তাহলে ক্রুক্সই অ্যান্সার। কিন্তু শুধু ফ্লিন্ট আছে, ক্রুক্স নাই। হ্যাঁ, মনে করো অপশন আছে সফট, হার্ড, ফ্লিন্ট, ওপাল, ক্রুক্স নাই, তাহলে তো চশমার কাছে ফ্লিন্টই, তাই না? তখন ফ্লিন্ট লাগাবা। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। কাচের প্রধান উপাদান কোনটা? আসো পরীক্ষা দেই। কাচের প্রধান উপাদান কোনটা? সোডিয়াম সালফেটের অপর নাম কি? রঙিন কাচের উপাদান কোনটা? বোটল গ্লাসের অপর নাম কি? ইউভি রশ্মি প্রতিরোধ করে কোনটা? লিকুইড টেম্পারেচার কত? একটু দাগাও, লেখো। ভেরি গুড, সল্টকে ক্যাশ যারা বলতেছো, সোডিয়াম সালফেটের অপর নাম, এক্সিলেন্ট। সিলিকা যারা বলছো, থ্যাংক ইউ সো মাচ। এস এম সাকিব প্রধান, থ্যাংক ইউ। কাচের প্রধান উপাদান সিলিকা। আরো যারা কমেন্ট করছো অনেক ধন্যবাদ। সল্ট কেক অ্যাশ। আচ্ছা, তাহলে আমি লিখতে থাকি, তোমরা মিলাও। যারা কারেক্ট উত্তর দিচ্ছ নিজেকে কনগ্রেচুলেশনস দিয়ে দাও। সিলিকা, সল্ট কেক অ্যাশ। কোনটি রঙিন কাচের উপাদান? কপার অক্সাইড। বোটল গ্লাসের অপর নাম কি? যেটা বোটল গ্লাস তৈরিতে ব্যবহৃত হয় সেটাই বোটল গ্লাসের অপর নাম, সফট গ্লাস। ইউভি রশ্মি প্রতিরোধ করে কোনটা? ক্রুক্স। লিকুইড টেম্পারেচার কিন্তু 1300। তাহলে দেখো, যারা 454 লিখবা তাদেরকে বলে দিচ্ছি, 454 কিন্তু লিকুইড টেম্পারেচার না। 454 কিন্তু লিকুইড টেম্পারেচার না। 454 কি? 454 হচ্ছে অ্যানালিং টেম্পারেচার। আবারও বলতেছি, দেখো, একটা হচ্ছে 454 আর একটা হচ্ছে 1300। 454 হচ্ছে অ্যানিলিং, আর এটা হচ্ছে লিকুইডাস। দেখো, এই যে একটা সুলাইমানি বাক্স দেওয়া আছে কালো অধ্যায়, তাই না? জেনে নাও, অধিক জেনে নাও। আসলে এখান থেকে কিছুই জানবা না, কেটে দাও, এটা পড়বা না। তুমি শুধু এতটুকু পড়বা, 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কি বলে? মিম মিম সবগুলো একসাথে উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। আবু নাইম, আরো যারা একসাথে উত্তর দিয়েছো অনেক ধন্যবাদ। নিশান, শিখা, অনেক ধন্যবাদ যারা একসাথে উত্তর দিয়েছো একটা কমেন্টে। শাহনাজ ইয়াসমিন, ঝর্ণা বেগম,
ইফাত ঐশী, অদিতি, ফরজানা মনি, মিম মিম, মিলি আফরোজ, আদিবা ইসলাম, রবি, নৌশিন, জুই, আফরিন, শান্তাঞ্জুম, স্নিগ্ধা, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের টপিকে যাই। সিরামিক উৎপাদনের মূলনীতি, এখানে কয়টা ধাপ? তিনটাই পড়বা। তিনটা ধাপ আমরা কিভাবে তিনটা কাঁচামাল কি কি আমরা কিন্তু পড়ে আসছি। কাঁচ উৎপাদনের প্রধান কাঁচামাল তিনটা, ইউরিয়ার ধাপ তিনটা, সিরামিকেরও তিনটা প্রধান কাঁচামাল। সিফা চা খায় দিয়ে মনে রাখবো আমরা, সিফা চা খায়। আসো, সিলিকা, ফেলসপার, চায়না ক্লে। আবারও বলতেছি, সিলিকা, ফেলসপার, চায়না ক্লে, সিলিকা, ফেলসপার, চায়না ক্লে। আসো, এখানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছিল চায়না ক্লে এর রাসায়নিক সংকেতটা। এটা কিন্তু 2 দিয়ে মনে রাখা যায়, অ্যালুমিনা থাকে এখানে। ক্লে মানে কিন্তু আসলে অ্যালুমিনিয়ামের অক্সাইড, সাথে 2 অণু সিলিকা, 2 অণু পানি থাকে, তাহলে 2 দিয়ে কিন্তু মনে রাখা সম্ভব। আর ক দিয়ে তুমি কিন্তু মনে রাখতে পারো ভাইয়া অপর নামগুলা, ক্লে, কেওলিন, কাদামাটি। ক ক ক, ক্লে, কেওলিন, কাদামাটি, রুল অফ ক। দেখো, সিলিকার অপর নাম মনে রাখো। ফেলসপার কি জাতীয় পদার্থ? একটু দাগাও, বোল্ড করে দেওয়া আছে। প্রশ্ন কিন্তু এভাবেই আসবে, ফ্লাক্সিং পদার্থ কোনটি বা বিগালক কোনটি? অপশন থাকবে চায়না ক্লে, সিলিকা, ফেলসপার। তাহলে এই তিনটা অপশনের মধ্যে কোনটা বিগালক বা ফ্লাক্সিং পদার্থ? একটু বলো তো। খুব সোজা প্রশ্ন, মেডিকেলে এভাবেই প্রশ্ন আসে। আমরা এই অংশটা পড়ব। দেখো, দুইটার উদাহরণ দেওয়া আছে, বিগালক আর রিফ্র্যাক্টরি দ্রব্য। প্রশ্ন কিন্তু আসবে, রিফ্র্যাক্টরি দ্রব্য কোন জাতীয় পদার্থ? উচ্চ গলনাঙ্ক না নিম্ন গলনাঙ্ক? এরকম প্রশ্ন আসবে, একদম সহজ। ফেলসপার, কারেক্ট আনসার, ভেরি গুড। দেখো, 2 ধরনের উদাহরণ থাকলে আমরা কি করি? আমরা বইয়ে 2 ধরনের উদাহরণ থাকলে আমরা চেষ্টা করি যে কোনো একটা পড়তে। প্রশ্ন আসবে এখান থেকে, নিচের কোনটি বিগালক বা বিগালক নয়, নিচের কোনটি উচ্চ গলনাঙ্ক বা রিফ্র্যাক্টরি নয়, বা কোনটি রিফ্র্যাক্টরি, এরকম প্রশ্ন আসবে। আমরা দুইটার মধ্যে একটা পড়বো, আমরা পড়বো যেটা কম দেওয়া আছে। আমরা একটু চালাক, তাই না? আচ্ছা, আমরা দেখো বিগালক পড়বো। বিগালকের উদাহরণ কি কি দেওয়া আছে? বোরাক্স, ক্রায়োলাইট। উপরে দেখো তো, এই যে এখানে বিগালক কি ফেলসপার দেওয়া আছে না? তাহলে 3টা হয়ে গেল। আসো, আমরা এই 3টা পড়ে ফেলি। ফেব্রিক দিয়ে, ফ্লাক্সিং পদার্থ বা বিগালক পদার্থ ফেব্রিক। ফ দিয়ে ফেলসপার, ব দিয়ে বোরাক্স, ক দিয়ে ক্রায়োলাইট। এটা বইয়ের মধ্যে লিখো তো। ফ দিয়ে ফেলসপার, ব দিয়ে বোরাক্স, ক দিয়ে ক্রায়োলাইট, বইয়ের মধ্যে লিখো। বইয়ের উপরে নিচে যে ফাঁকা জায়গা আছে, তাহলে অপশনে ফেলসপার, বোরাক্স আর ক্রায়োলাইট বাদে যা থাকবে ওইগুলা কি? ভেরি গুড। তাহলে প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে, উচ্চ গলনাঙ্ক পদার্থকে কি বলা হয়? রিফ্র্যাক্টরি, বিগালক না ফ্লাক্সিং? আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে কিন্তু বিগালক পড়ে ফেললাম, তাই না ভাইয়া? বিগালক পড়লাম আমরা কি কি? আমরা পড়লাম হচ্ছে বোরাক্স আর ক্রায়োলাইট। উচ্চ গলনাঙ্ক পদার্থগুলা আমরা চুনাপাথর, ম্যাগনেসিয়াম আর ডলোমাইট, এইগুলা মানে ফেলসপার, বোরাক্স আর ক্রায়োলাইট বাদে অপশনে যা থাকবে, আমি, তুমি, তোমরা সবাই কি? রিফ্র্যাক্টরি বা উচ্চ গলনাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, পরের পেজে আসি। এখানে রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা পড়বো না ভাইয়া, আমরা পড়বো মুলাইট আর ক্রিস্টোব্যালাইটের সংকেত। বাকি জিনিসও পড়ার দরকার নাই, শুধু আমি যে জিনিসগুলো বইয়ে দাগায় দিচ্ছি, ইয়েলো মার্কার দিয়ে যেগুলো মার্ক করা, আর যেখানে আমি লাল কালি দিয়ে বলতেছি পড়তে, ওইগুলা পড়বা। মুলাইটের সংকেত পড়বা, ক্রিস্টোব্যালাইটের সংকেত পড়বা। এইখানে আসো, তোমার মনে আছে কিনা আমাকে একটু কমেন্ট করে বলো তো। তোমার কি মনে আছে যে কাচের কয়টা ধাপ, মানে কাচ উৎপাদন পদ্ধতি কয় ধাপে হয়? একটু বলো তো আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে কাচ উৎপাদন পদ্ধতি কয় ধাপে হয়। তোমার মনে আছে? মনে রাখবা, কাচ উৎপাদন পদ্ধতি জয় ধাপে, সিরামিকও তত ধাপে। কাচ উৎপাদন পদ্ধতি যত ধাপে হয়, সিরামিকও তত ধাপেই হয়। তাহলে সিরামিকও কয় ধাপে হয়? সিরামিক ঠিক সেম, সিরামিক হচ্ছে 4 ধাপে। আচ্ছা, 4। মজার ব্যাপার হচ্ছে, প্রশ্ন এখান থেকেও সেম আসবে। কি আসবে? প্রশ্ন আসবে নিচের কোনটি সিরামিকের ধাপ নয়। তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। সিরামিকের ধাপ তুমি ফুড দিয়ে মনে রাখো, ফুড। দেখো, কেক, জন্মদিনে তোমরা কেক খাও, দেখো একটা ধাপ আছে, ফিল্টার কেক। দেখো 2 নাম্বার। স্লিপ তুমি এমনিতেই মনে রাখো। বিস্কুট,
বিকালের নাস্তা হিসেবে তো আমরা সবাই বিস্কুট খাই, তাহলে দেখো বিস্কুট ফায়ারিং আছে। আর ধানমন্ডিতে H2O বাদেও ধানমন্ডিতে আরো অনেক রেস্টুরেন্ট আছে, সেটার নাম, একটা রেস্টুরেন্ট হচ্ছে গ্লেজড। গ্লেজড কি বলতো? গ্লেজড হচ্ছে একটা ডোনাটের দোকান, মানে ধানমন্ডিতে একটা ডোনাট শপ আছে যেখানে গেলে তুমি ভালো ভালো মজাদার ডোনাট খেতে পারবা। সেটার নাম কিন্তু কি, সেটার নাম হচ্ছে গ্লেজড। তুমি গ্লেজড থেকে কিন্তু মনে রাখতে পারো গ্লেজিং, গ্লেজিং মনে রাখতে পারো। তাহলে ফিল্টার কেক, বিস্কুট, গ্লেজড থেকে গ্লেজিং, এই যে খাবারের নাম দিয়ে যে শিল্পের ধাপগুলা, এগুলা কি? ইউরিয়া, কাচ। বিস্কুট ফায়ারিং নাম হলো কেন? কারণ হচ্ছে সিরামিকটা যখন তৈরি করা হয় সবগুলো একটা শেপে দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে তুমি বিস্কুট খাও না, চারকোনা বিস্কুট গুলা, এই যে এরকম চারকোনা বিস্কুট গুলা, তারপরে এই যে এরকম সিরামিকও না এরকম চারকোনা ভাবে তৈরি করা হয় শেপ দিয়ে। এবং বিস্কুটের মধ্যে উপরে বিভিন্ন নকশা থাকে, দেখবে এরকম এরকম নকশা থাকে। হ্যাঁ, এরকম নকশা থাকে, এরকম এরকম। এনার্জি প্লাস বিস্কুটে এরকম বিস্কুটের উপর নকশা থাকে না? সিরামিক যখন তৈরি করা হয়, সিরামিক এই যে মূল উপাদানগুলা সিলিকা, ফেলসপারার, চায়না ক্লে থেকে, মন্ড থেকে, তোমার হাতে তোমার এরকম চারকোনা বিস্কুটের আকৃতিতে এরকম ছোট ছোট, বা যেগুলো তোমার টাইলস ওইগুলোও কিন্তু চারকোনা, দেখবা এই যে বাসায় যে টাইলস গুলো দেওয়া হয় ওইগুলো বড় বিস্কুট আর কি, ওই টাইলসের আকৃতিতে এরকম চারকোনা তোমার শেপ দেওয়া হয়, এবং এখানে কিন্তু বিভিন্ন নকশাও থাকে, বিস্কুটের যেরকম নকশা থাকে ওইরকম। তারপরে কিন্তু এটাকে ফায়ারিং কেন? কারণ হচ্ছে চুল্লি আছে, হ্যাঁ সিরামিকের চুল্লি আছে, ওই চুল্লার মধ্যে নিয়ে আগুনে এই আম, মাটির তৈরি বিস্কুট গুলোকে পোড়ানো হয়, পুড়িয়ে শক্ত করে ফেলা হয় একটা টেম্পারেচারে নিয়ে, ঠিক আছে? অত্যানুকূল টেম্পারেচারে নিয়ে এটা শক্ত করে ফেলা হয়। তারপরে কিন্তু এটাকে কুলিং করা হয়, কাঠ যেভাবে কুল করা হয় এভাবে এটাকে কুলিং করা হয়, তারপর এটা শক্ত হয়ে যায়। নরম মাটি থেকে এভাবে সিরামিক তৈরি করা হয়। এই জন্য বিস্কুট বলা হয় কারণ আকৃতি বিস্কুটের মতো, ফায়ারিং বলা হয় কারণ আগুনের চুল্লির মধ্যে এটাকে পোড়ানো হয়। আচ্ছা, এত কিছু লাগবে না ভাইয়া, এগুলা আসলে ইন্টারমিডিয়েটের পড়া, তুমি এগুলা কোয়েশ্চেন জিজ্ঞাসা করো না। আমরা শুধু চার পড়ব, আর পড়ব হচ্ছে হেডলাইন। হুম, আমরা আলোচনা করতে পারি, কিন্তু এই জিনিস তুমি যেটা জিজ্ঞাসা করেছো সেটা কিন্তু আসলে বইয়ের মধ্যেই ব্যাখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে? হেডলাইন, হেডলাইন গুলা পড়বো, সেটা আবার আমরা খাবারের নাম দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, গ্লেজিং এর মিশ্রণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্লেজিং এর মিশ্রণ তিনটা, এটা মনে রাখবা শিয়াল দিয়ে, উপরে লেখো তো শিয়াল। দুই, ভুল বানানে, মুরগি চুরি করে শিয়াল মামা, ওই শিয়াল লেখো শিয়াল। দুই, সি দিয়ে সিলিকা, আর আল দিয়ে অ্যালুমিনা, আর টু দিয়ে হচ্ছে গ্রুপ টু ধাতুর অক্সাইড। তাহলে সিলিকা, অ্যালুমিনা আর গ্রুপ টু ধাতুর অক্সাইড, এই তিনটা হচ্ছে গ্লেজিং এর মিশ্রণ। গ্লেজিং এ কোন অক্সাইড দিলে কি রং হবে এটা পড়তে হবে, ছক করে পড়বো আমরা। গ্লেজিং মিশ্রণে কি মিশানো হয়? হলুদ, মরিচ, জিরা না আদা? লবণ দেওয়া হয়, সোডিয়াম ক্লোরাইড। তাহলে গ্লেজিং মিশ্রণে কি ছিটিয়ে দেওয়া হয়? লবণ। এটা কিন্তু আসবে, খুবই ইম্পর্টেন্ট, NaCl। আর এখানে দেখো এগুলা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, এখান থেকে নামগুলা পড়বা আর পড়বা। হ্যাঁ, গুড, লবণ দেওয়া হয়, জামিনুল ইসলাম জিশান। আম, তোমরা যদি যারা টায়ার্ড হয়ে যাচ্ছ তারা রেস্ট নিতে পারো, কারণ এই চ্যাপ্টারটা থাকবে, তবে চেষ্টা করো আমার সাথেই পড়তে। এই চ্যাপ্টারটা যেহেতু এখানেই থাকবে, যারা এখন টায়ার্ড হওনি, টায়ার্ড হওয়ার কিছু নাই, কারণ তোমরা বাসায় বসেই পড়তেছো, অনেকে ল্যাপের নিচে আম, বই নিয়ে পড়তেছো। সো আসলে টায়ার্ড হওয়ার কিছু নাই, আমি জানি আমার সাথে ক্লাস করলেই কিন্তু তোমরা আসলে শিখে ফেলতে পারবা। যাদের মনে হচ্ছে যে তোমরা আসলেই পারতেছো না, অনেক টায়ার্ড হয়ে গেছো, একদম শেষ ঘেমে নে তোমরা ডিহাইড্রেটেড হয়ে গেছো, অ্যানিমিয়া হয়ে গেছে তোমাদের, তাহলে তুমি একটু রেস্ট নাও, 5 মিনিট 10 মিনিট, একটু লেবু পানি খাও, আবার হাইড্রেটেড হও, তারপরে জয়েন করো ক্লাসে। কারণ পুরো ক্লাসটাই কিন্তু গ্রুপে থাকছে, ঠিক আছে? অফলাইনের থেকে অনলাইনে এটাই সুবিধা। সিরামিক কিন্তু তাপ কুপরিবাহী, ফার্নেস আর ইনসুলেটর রূপে ব্যবহৃত হয়, এটা পড়বা ব্যবহার। আসো আমরা এই যে গ্লেজিং এ কোন অক্সাইড দিলে কি বর্ণ হয়? হলুদ হয় ফেরিক অক্সাইড, নীল হয় কোবাল্ট অক্সাইড দিলে, সবুজ হয় কপার থাকলে, বেগুনি হয় ম্যাঙ্গানিজ অক্সাইড থাকলে। এটা লিখো।
এটা একটু বইয়ের উপরে লিখো ভাইয়া, এই ছকটা লিখে ফেলো। হলুদ, নীল, সবুজ, বেগুনি, ফেরাস অক্সাইড, কোবাল্ট অক্সাইড, কপার অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, কপার অক্সাইড, কোবাল্ট অক্সাইড, ফেরাস অক্সাইড, হলুদ, নীল, সবুজ, বেগুনি। আমি যেভাবে আওড়াচ্ছি তুমি যদি এভাবে নিজের রুমে বসে বসে আওড়াও তাহলে কিন্তু তোমার পড়াটা এখনই হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু রাইম করো, কবিতার মতো করে পড়ো, তাহলে কিন্তু এই কালারগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। আমরা জানি যে সিরামিক তাপপরিবাহী, এটার ব্যবহার ফাইন দিয়ে মনে রাখতে পারি আমরা, ফা দিয়ে ফার্নেস, ইন দিয়ে কিন্তু ইনসুলেটর। ঠিক আছে, ফা দিয়ে ফার্নেস, ইন দিয়ে ইনসুলেটর। অফলাইন ক্লাসে তো খাওয়া যায় না, কিন্তু অনলাইন ক্লাসে তুমি ক্লাস করতে করতে একটা বিস্কুট খেতেই পারো, কোনো সমস্যা নেই। আমাকে একটু কমেন্ট করে জানাও, বিস্কুটের কমেন্ট নাম যেহেতু চলেই আসছে, আমাকে একটু বলো বিস্কুট ফায়ারিং কোন শিল্পের ধাপ? আর অ্যানিলিং কোন শিল্পের ধাপ? এগুলো সব পিডিএফ দেওয়া হবে, ইয়েস। হ্যাঁ, এগুলো সব পিডিএফ দেওয়া হবে, বাট তুমি ক্লাসের মধ্যেও লিখে ফেলো, এই জিনিসটা খুব ভালো হবে তোমার ক্লাসে লিখলে। আচ্ছা, তোমার মনে আছে সিরামিক আর কাচে কয়টা প্রধান উপাদান ছিল? একটু কমেন্ট করে বলো তো। পাল্প পেপারেও সেই কয়টাই উপাদান, প্রধান উপাদান 3টা। দুইবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে একই জায়গা থেকে প্রশ্ন আসছে, এই জায়গাটা থেকে কি প্রশ্ন আসছে যে কাগজের প্রধান উপাদান কোনটা এবং উদ্ভিদ দেহের মূল কাঠামো উপাদান কোনটা? দুইটারই উত্তর সেম, সেলুলোজ। কাগজ শিল্পের প্রধান উপাদান সেলুলোজ। আচ্ছা, এখান থেকে কিন্তু আমাদেরকে 3টা উপাদান সেলুলোজ, লিগনিন আর হেমিসেলুলোজ, এগুলোর ব্যবহার আর বৈশিষ্ট্য আর পার্সেন্টেজ পড়তে হবে, আমরা এখান থেকে পড়বো। আসো দেখো, লাগলো হাওয়া সেলিমের মনে। আচ্ছা, সেলিম নামে কেউ আছো কিনা আমি জানি না, মন খারাপ করার কোনো কারণ নেই, আমাদের সবার মনেই হাওয়া লাগে। তো এই টেকনিকটা দিয়ে আমরা লাগলো হাওয়া সেলিমের মনে আমরা উপাদানগুলো মনে রাখবো। লাগলো হাওয়া সেলিমের মনে, লিগনিন, হেমিসেলুলোজ, সেলুলোজ, আবার বলছি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন। দেখো আমরা বেশি থেকে কম না, আমরা এখানে কম থেকে বেশির দিকে সাজিয়েছি, 20, 30, 40। দেখো 40% যেহেতু থাকে, সবচেয়ে বেশি পরিমাণে যেটা, সেটাই কি পাল্প পেপার বা কাগজের প্রধান উপাদান, 40% সেলুলোজ। এখানে আমরা বৈশিষ্ট্য পড়ছি, এটা ত্রিমাত্রিক প্রাকৃতিক পলিমার, এটা শাখাযুক্ত, এটা সরল পলিমার। তাহলে বিটা ডি গ্লুকোজের শাখাযুক্ত মানে অনেক ব্রাঞ্চিং আছে, বিটা ডি গ্লুকোজের শাখাযুক্ত পলিমার বললে তুমি কি বলবা? লিগনিন, হেমিসেলুলোজ, সেলুলোজ। আর যদি তোমাকে বলা হয় বিটা ডি গ্লুকোজের সরল শিকল মানে শাখাবিহীন পলিমার কোনটা, কি বলবা? একদম সরল, সেলুলোজ। আচ্ছা, নিচেটা হচ্ছে ব্যবহার, এটা কিন্তু ভাইয়া তোমার বইয়ে লিখতে হবে ছক করে। বান্ডিং আর পেপার, লিগনিন কি কাজ করে? অন্য উপাদানগুলোকে বান্ডিং করে। সেলুলোজ কি করে? পেপার তৈরিতে ব্যবহৃত হয়। যারা সিরামিক আর গ্লাস, হ্যাঁ 3টা ধাপ, 3টা প্রধান উপাদান ছিল সিরামিক আর গ্লাসে। হ্যাঁ, বিস্কুট ফায়ারিং ছিল সিরামিকে। হ্যাঁ, আর সিরামিক যারা কমেন্ট করেছো, আর 3টা ধাপ ছিল সিরামিক আর গ্লাসে। তেমনি পাল্প পেপারও 3টা প্রধান উপাদান, তাই তো? সরি, 3টা ধাপ না, 3টা প্রধান উপাদান। দেখো সিরামিক আর গ্লাসে উপাদান কয়টা? দুটোতেই 3টা। সিরামিক আর গ্লাসে ধাপ কয়টা? 4টা। তাহলে 3 বললে সিরামিক আর গ্লাসের প্রধান উপাদান, 4 বললে সিরামিক আর গ্লাসের প্রস্তুতির ধাপ 4টা। আচ্ছা দেখো, এইখানে এটা দাগাও, একদম নিচের লাইনটা, যে কয় ধরনের পদ্ধতিতে পাল্প উৎপাদন করা হয়? 3 ধরনের পদ্ধতিতে। দন্ত স দিয়ে আমরা মনে রাখতে পারি, সালফেট, সালফাইড আর সোডা পাল্প। ঠিক আছে, 3টা মানে প্রশ্ন হবে নিচের কোনটি পাল্প উৎপাদনের পদ্ধতি নয়? কর্ণফুলী, কেপিএম এ কোনটা ব্যবহৃত হয়? ক্রাফট বা সালফেট পদ্ধতি। সালফেট পদ্ধতির আরেকটা নাম কি? ক্রাফট। এখানে ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জক পদার্থ, এদের উদাহরণগুলো আমাদের পড়তে হবে, ক্লোরিন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আর ওজোন আর H2O2। কুকিং লিকারের উপাদানগুলো পড়বা, সোডিয়াম সালফাইড থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। দেখো ব্ল্যাক লিকার, ব্ল্যাক মানে কালো, কিন্তু ব্ল্যাক লিকারের রং কালো না, ব্ল্যাক লিকারের রং বতে ব্ল্যাক, বতে বাদামি।
আমরা কিন্তু বতে ব্ল্যাক বতে বাদামি মনে রাখতে পারি। বতে ব্ল্যাক বতে বাদামি, এ দেখো বাদামি ব্ল্যাক। আর কি মনে রাখবা, এই উপাদানগুলা পড়বা, নিচে আর কিছু পড়তে হবে না। আমি যতটুকু অংশ এখান থেকে লাগাই দিছি এতটুকুই পড়বা। দেখো সংযুক্তি তুমি এটা দিয়ে মনে রাখতে পারো, জেলাস সৌমিকা সস সোহাকে দিল, জেলাস দিয়ে জলীয়, সৌমিকা দিয়ে সৌমি দিয়ে সোডিয়াম, কা দিয়ে কার্বনেট, সস দিয়ে স দিয়ে সোডিয়াম, স দিয়ে সালফাইড, সোহা স দিয়ে সোডিয়াম, হা দিয়ে হাইড্রোক্সাইড। ঠিক আছে, তুমি উপাদানগুলা পড়ো তাহলেই হবে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড আর জলীয় উপাদান। তোমার যদি মনে হয় তুমি পার্সেন্টেজ মনে রাখতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না, তাহলে তুমি পার্সেন্টেজ পড়বা, আর না হলে পড়ার দরকার নেই। আমরা এই অংশটুকু পড়বো না, পরের পেজে চলে আসছি। দেখো এখানে 3 ধাপে কাগজ তৈরি করা হয়, যদিও কাঁচ এবং সিরামিক কয় ধাপে তৈরি করা হয়েছিল আমাকে একটু বলো। এখানে কিন্তু কাগজ 3 ধাপে তৈরি করা হয়। দেখো বিটিং পাল্প বিটারে তৈরি হয়, পাল্প বিটার যন্ত্রের নামগুলো আমাদের পড়তে হবে। রিফাইনিং জর্ডান ইঞ্জিনে দাগাও, আর কাগজের শীট তৈরি হয় ফোরজেনিয়ার মেশিনে, এটা লাগবে। আর যেটা লাগবে রিফাইনিং ধাপ, এটা পড়বো আমরা। রিফাইনিং ধাপে ফিলার রূপে কি ব্যবহৃত হয় আর বিরঞ্জক রূপে কি ব্যবহৃত হয়। বিরঞ্জক রূপে ব্যবহৃত হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। আবারও বলতেছি, ব্লিচিং এজেন্ট পড়ে আসছে না কিছুক্ষণ আগে, ওইটাই কিন্তু এখানে বিরঞ্জক রূপে ব্যবহৃত হচ্ছে। আর এখানে ফিলার রূপে টেলক লেখা না, এটা হবে ট্যালক, এটা হবে আসলে ট্যালক। ট্যালকম পাউডার চিনো তোমরা, ট্যালকম, ওই ট্যালকমের ট্যালক। ট্যালক কিন্তু একটা খনিজ, তাহলে ফিলার রূপে ট্যালক ব্যবহৃত হয়। টি দিয়ে তুমি মনে রাখতে পারো, ট্যালকের টি দিয়েই তুমি টাইটানিয়াম অক্সাইড মনে রাখতে পারো। আর ক, এই যে ক দিয়ে তুমি ক্যালসিয়াম কার্বনেট মনে রাখতে পারো। ক দিয়ে কি মনে রাখতে পারো, ক্যালসিয়াম কার্বনেট, টাইটানিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট আর ট্যালক। শেষ, এখানে কিন্তু পড়ার কিছু নাই। কি আছে, খালি 3 ধাপ পড়বা, তারপরে পাল্প বিটার পড়বা, জর্ডান ইঞ্জিন পড়বা, এতটুকু পড়বা, আর ফোরড্রেনিয়ার পড়বা, তারপরে নিচে আর পড়তে হবে না। ঠিক আছে, আসো আমরা একটু পরীক্ষা দিই। পাল্প পেপার বান্ডিং এ কোনটা ব্যবহৃত হয়, বান্ডিং করে কোনটা, ফিলার রূপে কোনটা ব্যবহৃত হয় বলো, ফিলার রূপে কোনটি ব্যবহৃত হয়। গুড, তোমার মনে আছে 4 ধাপে কাঁচ আর সিরামিক তৈরি হয়। কমেন্ট করেছো সুমাইয়া আক্তার, হীরা, ফারজানা আক্তার, জাকিয়া, সায়েদা সুলতানা, আশা আক্তার, সাইমুর রহমান, মুবাশিরা আক্তার, মুবাশিরা, নাজমুন নাহার, মারিয়া শ্রাবণ, আলামিন, জুই মজুমদার, অন্না সাহা, ফারজানা আলম মিম, অরিজিন অরি। আমাদের সাথে আছে মেরিকোর টিচার উম্মে সুমাইয়া সাবা। আচ্ছা, শাহাদাত, অর্নি, ফাহমিদা, নুসরাত। আচ্ছা, যারা উত্তর দিয়েছো, হ্যাঁ বার্নিং এ ব্যবহৃত হয় লিগনিন, আর ফিলার রূপে ব্যবহৃত হয় টাইটানিয়াম অক্সাইড। লিগনিন আর টাইটানিয়াম অক্সাইড। সবার আগে উত্তর দিচ্ছে আজমি, ঈশা, তারপরে জান্নাত, দোলা, রাইসা রনক, জান্নাত, দোলা, আচ্ছা, মরিয়ম, শিমলা। ওকে, আমরা পরের টপিকে যাই। দেখো এখান থেকে কি পড়বা, এখান থেকে পড়বা প্রথম লাইনটা, এটা সংজ্ঞা। আর পড়বা সিমেন্ট কয় ধরনের, 4 শ্রেণীর, এবং সবচেয়ে ভালো সিমেন্ট বাংলাদেশে যেটা সারা বিশ্বে ব্যবহৃত হয় সেটাও পোর্টল্যান্ড সিমেন্ট। হুম, পোর্টল্যান্ড সিমেন্টের অপর নাম কি, পোর্টল্যান্ড সিমেন্টের অপর নাম হাইড্রোলিক সিমেন্ট। জাহিদুল হাসান মিনার, হ্যাঁ দেখতে পাচ্ছি তো তোমার কমেন্ট। সবার কমেন্ট পড়ার আসলে টাইম নাই, সবার কমেন্ট পড়তে গেলে আমার আছে ক্লাস শেষ হবে না, তাই তোমার রাগ করো না, নিজেই নিজেকে কনগ্রেচুলেশন দিয়ে নাও। হাইড্রো মানে পানি, পানিতে জমাট বেঁধে উপাদানগুলো শক্ত কঠিন পদার্থে পরিণত হয়, তাই এটাকে হাইড্রোলিক সিমেন্ট বলে। এখানে এই পার্সেন্টেজ গুলা পড়বা না ভাইয়া।
দেখো একদম নিচে চলে আসো এই পেজের, এটা পড়বা, দাগাই দিছে তোমাকে মেডিকো থেকে। পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ায় কয়টা মূল উপাদান দেখো তো? 3 4 5 6 অপশনে থাকলো 3 4 5 6, কি দেখাবা? 6 দেখাবা না 4 দেখাবা? পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ায় মূল উপাদান বোল্ড করে স্টার দিয়ে দেওয়া আছে, দেখো। পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ায় 4টি, নয়ন আনসার করছে, সায়দা সুলতানা, ভেরি গুড। 4টা মূল উপাদান পোর্টল্যান্ডের, 6টা দেখাবা না? 4টা মূল উপাদান আমরা এভাবে মনে রাখবো, দেখো এটা হচ্ছে পার্সেন্টেজ, আর এটা হচ্ছে ক্যালসিয়ামের সহগ। 1 নাম্বার উপাদানটা ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। তুমি বইয়ের দিকে তাকাও, মানে তুমি স্ক্রিনে তাকাও, স্ক্রিনে তাকাও, দেখো আমি বলতেছি। 2 নাম্বার উপাদানটা, আর শুনো মনোযোগ দিয়ে, ডাই ক্যালসিয়াম সিলিকেট। 3 নাম্বার উপাদানটা ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। 4 নাম্বার উপাদানটা টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট। আবার বলতেছি, দেখো, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, তারপরে দেখো ডাই ক্যালসিয়াম সিলিকেট, তারপরে দেখো ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, আবার দেখো টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট। মনে থাকবে? আর এইগুলা পার্সেন্টেজ, দেখো আমাদের পড়া হয়ে গেছে এই এতটুকু অংশ। এখন তুমি পার্সেন্টেজ তো উপরে, এই যে এইখানে এগুলা পড়বা না, কিন্তু তুমি একটু নামগুলো দেখো তো, এই যে চুন, সিলিকা, অ্যালুমিনা, ম্যাগনেসিয়া, আয়রন অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, দেখছো? শোনো ভাইয়া, এইখানে মজার ব্যাপার হচ্ছে, এই তোমার স্কুল কলেজে 5 6 জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল না? ছিল তো নাকি? 5 6 জনের যে ফ্রেন্ড সার্কেল ছিল তোমার স্কুল কলেজ লাইফে, সেই স্কুল কলেজ লাইফে যে 5 6 জনের ফ্রেন্ড সার্কেল ছিল, ওইখানে একজন বন্ধু ছিল যে হচ্ছে একটু দুষ্টু, মানে ঘাটতারা। তো সে কিরকম ঘাটতারা? সে তোমরা যেই কাজটা করবা ঠিক উল্টা কাজটা করতো। মানে ধরো, তুমি তোমরা যদি ডান দিকে যাও, সে বাম দিকে যাবে। আর তুমি যদি সঠিক কাজটা করো, তোমরা যদি সঠিক কাজটা করো, সে ভুল কাজটা করবে, বা এমন কিছু করবে যাতে বাকি 5 জন মজা করে হাসতে পারে। হাসির খোরাক সে আসলে, ইচ্ছা করেই মাঝে মাঝে সে এরকম করে, বা মাঝে মাঝে এরকম হয়। একজন বন্ধু এরকম থাকে। এখন এই যে এখনো তোমাদের সেই বন্ধুগুলা কিন্তু আছে, এই বন্ধুদের মধ্যে যে একজন বন্ধু উল্টাপাল্টা, এখানেও কিন্তু এই 6টা উপাদানের মধ্যে একজন উল্টাপাল্টা, মানে ঘাটতেরা। আমাকে বলতে পারবা কোনটা ঘাটতেরা? একজন ঘাটতেরা, সেটা হচ্ছে চুন। তাহলে তুমি মনে রাখতে পারো ঘাটতেরা চুন। কেন চুন ঘাটতেরা? দেখো আমার হাতের দিকে তাকাও। চুন বাদে বাকি 5টা উপাদান, সিলিকা, অ্যালুমিনা, ম্যাগনেসিয়া, আয়রন অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এই 5টা উপাদান যদি বেশি থাকে সিমেন্টে, সিমেন্ট দ্রুত জমাট বাঁধে, মানে তাড়াতাড়ি জমাট বাঁধে। এই 5টা উপাদান যদি সিমেন্টে কম থাকে, সিমেন্ট ধীরে ধীরে জমাট বাঁধে। তাহলে তুমি লক্ষ্য করছো আমার হাত, 5টা উপাদান তারা সিমেন্টে বেশি, সিমেন্ট দ্রুত জমাট বাঁধতেছে। 5টা উপাদান কম, সিমেন্ট ধীরে ধীরে জমাট বাঁধে। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমানুপাতিক বা প্রপোর্শনাল সম্পর্ক বোঝাচ্ছে। আর চুন তো ঘাটতেরা, মানে ওর আসলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চুন বেশি হলে সিমেন্ট ধীরে ধীরে জমাট বাঁধে, মানে ফাটল সৃষ্টি হয়। আর চুন কম থাকলে তাড়াতাড়ি জমাট বাঁধে। দেখো আসো, এগুলা কই দেওয়া আছে? এগুলো এই যে এইখানে, এই যে এই রোমান হরফে 1 2 3 4 4টা পয়েন্ট এইখানে দেওয়া আছে। আয়রন মুক্ত সিমেন্ট সাদা হয়, একটু পড়ো, রিডিং পড়ো। 1.9 থেকে 2.1টার বেশি। কতর বেশি? বেশি হলে ফাটল সৃষ্টি হয়। কতর বেশি হলে? 1.9 থেকে 2.1। আর দেখো এই যে সিলিকা কম, ধীরে ধীরে জমাট বাঁধে, বেশি হলে তাড়াতাড়ি জমাট বাঁধে। শেষ। এই জিনিসগুলা কিসে আসবে? ট্রু ফলসে আসবে। যারা ঘাটতেরা বোঝানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড লিখছো, হ্যাঁ চুন, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড। ঘাটতেরা চুন। ধন্যবাদ।
দেখো এখানে 2 থেকে 3% জিপসাম চূর্ণ ব্যবহৃত হয়, এটা দাগাবা। ক্যালকেরিয়াসের উদাহরণগুলো পড়বা আর আর্জেলিয়াসের উদাহরণ পড়বা, আর এটা পড়বা সিক্ত পদ্ধতিতে জ্বালানি খরচ কম, তাহলে শুষ্ক পদ্ধতিতে কি বেশি, উল্টা। আচ্ছা, এইগুলা পড়তে হবে না, এইগুলাও পড়বা না, ঠিক আছে। পড়বা হচ্ছে এই ধাপটা, সিমেন্ট জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করে কে, জিপসাম। ঠিক আছে, জিপসামের কাজ কি তাহলে, সিমেন্ট জমাট বাঁধার প্রক্রিয়া মন্থর করা। আর সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে কে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে কে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, আচ্ছা, এতটুকু পড়লেই হবে, বাকিগুলা উপরের পড়বা না। হ্যাঁ, আজকে ফুল পড়ানো হবে। বেশিক্ষণ আর নাই, আসো আমরা একটু শেষ করে ফেলি, অল্প পড়াই বাকি। পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান কয়টা, একটু কমেন্ট করো তো, তোমরা পড়ছো মাত্র। পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান কয়টা? থ্যাংক ইউ উম্মে সুমাইয়া সাবা, এতক্ষণ সাপোর্ট দেওয়ার জন্য আর খুব সুন্দর কমেন্ট করে আছো সাথে, ধন্যবাদ সাবাকে। আচ্ছা, পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান কতটি? বি, হ্যাঁ 4টি। কোনটি কম থাকলে দ্রুত জমাট বাঁধে, চুন। জিপসামের পরিমাণ কত? 2 থেকে 3%। আচ্ছা, আমরা আসো এইটা পড়ে ফেলি, এই পেজে যেগুলো দাগিয়ে দিব সেগুলোই পড়বা। দেখো, ট্যানিন ব্যবহারের কারণে এটাকে ট্যানিন ট্যানারি বলা হয়, ট্যানিং থেকে ট্যানারি কথাটা আসছে। ট্যানিং এর কয়টা ধাপ? ট্যানিং, ট্যানারিতে মেনলি 2টা অংশে ভাগ করা হয়, প্রি ট্যানিং আর ট্যানিং। প্রি ট্যানিং এর আবার 7টা ধাপ। চামড়ায় প্রধানত কোলাজেন থাকে, উদ্ভিদে প্রধানত কি থাকে, কমেন্ট করো তো। উদ্ভিদে প্রধানত কি থাকে, সেলুলোজ। তাহলে চামড়ায় প্রধানত কি থাকে, 85% কোলাজেন। আচ্ছা, একবার পরীক্ষায় আসছিল কিউরিং ধাপে কি ব্যবহৃত হয়, খাবার আর লবণ। তুমি একটু কমেন্ট করে জানাও, খাবার, লবণ বা সোডিয়াম ক্লোরাইড আর কোন ধাপে ব্যবহৃত হয়। সোকিং মানে পানিতে ভিজানো, এটা আমরা পারবো। লাইমিং ধাপে কি দেওয়া হয়, লাইম থেকে লাইমিং আসছে, তুমি জানো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কমন সেন্স, এগুলা ভাই একদম কমন সেন্স। পড়তে হবে এইটা, শার্পেনিং এজেন্টের নাম। আর পড়তে হবে এইটা, যে চামড়ার বন্ধন কি, ডাইসালফাইড বন্ধন, এই এতটুকুই পড়বা। আর পড়বা এই অংশটুকু, 1 2 3 4 5, দেখো এটা পড়াও একদম সহজ, এটা একদম সহজ। এখানে দূর করা হয়, দূর, কি দূর করা হয়, দেখো সব দূর করা, দেখছো, ঠিক আছে। এইখানে পড়বা বেটিং আর পিকলিং। বেটিং কি, বেটিং এজেন্ট হচ্ছে ট্রিপসিন কাইমোট্রিপসিনের মিশ্রণ। যেহেতু চামড়ার মধ্যে কোলাজেন প্রোটিন থাকে, কোলাজেন প্রোটিনকে ভাঙার জন্য যেই এনজাইম ব্যবহৃত হয় সেটা হচ্ছে ট্রিপসিন আর কাইমোট্রিপসিনের মিশ্রণ। প্রোটিনকে ভাঙা হয়, তাই এটাকে বলা হয় প্রোটিওলাইটিক, প্রোটিওলাইসিস করা হয়। আচ্ছা, পিকলিং, এখানে একটা অ্যাসিড ব্যবহৃত হয়, সালফিউরিক অ্যাসিড, কত পার্সেন্ট, মেডিকেল পরীক্ষায় আসছিল 1.5%। দেখো নিউ এডিশনের বইতে একটা নতুন তথ্য দেওয়া আছে, নতুন মানে আসলে কারেক্টেড। আগের এডিশনে দেওয়া ছিল যে ক্রোম ট্যানিং 3.0 মানে 3, আসলে ক্রোম ট্যানিং এখন নতুন বইয়ে দেওয়া আছে 4 থেকে 4.3, এটা কিন্তু পড়বা। দেখো ট্যানিং কয় প্রক্রিয়া করা হয়, 2 প্রক্রিয়ায়, এটা পড়বা, এগুলো পড়তে হবে না। আর এইখানে শুধু এই 3 লাইন পড়বা। ক্রোম ট্যানিং এ কোন লবণ ব্যবহৃত হয়, ক্রোমিয়াম সালফেট। কোন যৌগ ব্যবহৃত হয়, ক্রোমিয়াম সালফেট। কোন আয়ন ব্যবহৃত হয়, ক্রোমিয়াম 1+2+3+6+3+। আচ্ছা, চামড়ার প্রধান উপাদান কোনটি, চামড়ার প্রধান উপাদান কোলাজেন, কত পার্সেন্ট থাকে, 85%। প্রি ট্যানিং এর ধাপ কোনটি, কিউরিং। আচ্ছা, ট্রিপসিন কাইমোট্রিপসিনের মিশ্রণকে কি বলে, বেটিং এজেন্ট। আচ্ছা, জটিল সন্নিবেশ ধাতব আয়ন পরিবর্তনের মাধ্যমে যদি অক্সোডাইমার তৈরি করে সেটাকে কি বলা হয়, অক্সোলেশন।
ভেরি গুড, যারা গ্লেজিং প্রক্রিয়ায় বলছো। আচ্ছা, এখানে সিমেন্ট শিল্পের দূষক এগুলো পড়তে হবে না, তুমি পড়বা ইউরিয়া শিল্পের গ্যাসীয় দূষকটা। ইউরিয়া শিল্পের গ্যাসীয় দূষক কি? সিএনএস এর অক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া, এই জিনিসগুলো পড়বা। ঠিক আছে। আচ্ছা, নিচে এই ছকটাও পড়তে হবে না। পরের পেজে চলে আসো। এখানে চামড়া শিল্পের দূষক পড়বা তুমি। চামড়া শিল্পের 3 ধরনের দূষক আছে, কঠিন, তরল, বায়বীয়। তুমি শুধু বায়বীয়টা পড়বা আর কঠিনটা পড়বা। দেখো, ক দিয়ে মনে রাখা সম্ভব। ক দিয়ে কি মনে রাখা সম্ভব? ক দিয়ে মনে রাখা সম্ভব হচ্ছে ক দিয়ে কঠিন, ক দিয়ে ক্রোমিয়াম। ঠিক আছে, তাহলে ক দিয়ে কঠিন, ক দিয়ে ক্রোমিয়াম। আর গ্যাসীয় গ্যাসীয় দূষকগুলোর নাম তুমি কি দিয়ে মনে রাখবা? গ্যাসীয় দূষকের নাম তুমি অ্যাসিড দিয়ে মনে রাখো। অ্যাসিড কি কি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড। ফ্যাটি আর অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে। আরো দুইটা উপাদান আছে, H2S, হাইড্রোজেন সালফাইড আর অ্যামোনিয়া। তাহলে গ্যাসীয় দূষক কয়টা? 4টা। দুইটা অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। আর পচা ডিমের গন্ধযুক্ত যেটা, পচা ডিমের গন্ধযুক্ত হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর অ্যামোনিয়া। আচ্ছা, আর এখানে 20 পার্টস পার মিলিয়ন আর 5 মিলিগ্রাম পার মিটার কিউব, এটা পড়বা। কঠিন হচ্ছে ক দিয়ে ক্রোমিয়াম, ক দিয়ে কঠিন, এতটুকুই পড়বা। তাহলে এই 5টা বাদে আর যা থাকবে অপশনে সবগুলা কি দূষক? বর্জ্য পানি দূষক। ঠিক আছে। আচ্ছা, টেক্সটাইল ও ডাইং শিল্প, এখানে শুরুতে এত কিছু পড়তে হবে না। তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পানিতে রঞ্জক মিশে কি করে? রঙিন করে, পানির ডিও হ্রাস করে, এটা পড়বা। আর 72 প্রকারের রাসায়নিক পদার্থ থাকে। আর এই যে ক্ষতিকর প্রভাবটা পড়বা এখান থেকে। দেখো, এখানে ক্ষতিকর প্রভাবটা পড়বা, কি পড়বা? সিমেন্ট শিল্পে অ্যাসিড বৃষ্টি করে। ইউরিয়া যেহেতু এক ধরনের ক্ষার, তাই মাটিতে ক্ষারীয় দূষণ করে। চামড়া শিল্পে ক্রোমিয়াম ধাতুর ক্ষতিকর প্রভাব হয়। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলোই পড়ো। ডাইং শিল্পে ক্যান্সার হয়। ডাইং শিল্পের প্রভাবে ক্যান্সার হয়। ঠিক আছে। তাহলে ক্ষতিকর প্রভাবটা কিন্তু আমাদেরকে ভাইয়া পড়তে হবে। হ্যাঁ, ইয়াসিফুন আহমেদ, আমার যেভাবে দাগিয়ে দেওয়া আছে ওইভাবে দেখো, এই যে আমি রেখেছি কিছুক্ষণ, তুমি দাগাতে পারবা। এখানে তো এতটুকু দাগাই দিছি, আর আগের পেজে ছিল এতটুকু। তুমি কিন্তু ভিডিওটা থাকে ক্লাসে, তুমি কিন্তু ভিডিও দেখেও দাগাতে পারো, বেশি কিন্তু দাগানো নাই। হাইলাইটার গুলো দেওয়া থাকবে কিন্তু মার্ক গুলো থাকবে না। আচ্ছা, ভিডিওটা যেহেতু থাকবে তুমি কিন্তু দেখে নিতে পারবা ব্যাকওয়ার্ডস গিয়ে। আচ্ছা, বায়ু দূষণ নিয়ন্ত্রণের মূলনীতি, এটার 3টা ধাপ। আমরা এই 3টা ধাপ কিভাবে মনে রাখবো? তোমরা ফেলুদা সবাই পড়ছো তাই না? একটু বলো তো, ফেলুদা কে ছিল? দাবারুনা ফুটবলার, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা। ফেলুদার আসল নাম কি ছিল? ফেলুদার আসল নাম ছিল প্রদোষ চন্দ্র মিত্র। এই প্রদোষের প্র দিয়ে প্রভাবকীয় রূপান্তর, দ দিয়ে দূষক গ্যাস দ্রবীভূতকরণ, আর স দিয়ে কিন্তু সূক্ষ্ম ছাঁকনি পদ্ধতি। সো প্রদোষ, হ্যাঁ, ফেলুদা গোয়েন্দা ছিল, ভেরি গুড। আমরা প্রদোষ দিয়ে মনে রাখতে পারি 3টা ধাপ। কি কি ধাপ মনে রাখতে পারি? প্রভাবকীয় রূপান্তর, দূষক গ্যাস দ্রবীভূতকরণ, সূক্ষ্ম ছাঁকনি পদ্ধতি। এখানে তুমি 3টা এই যে প্রভাবক মনে রাখবা, প্লাটিনাম, প্যালাডিয়াম আর রোডিয়াম। তুমি কিভাবে মনে রাখবা এগুলো? পি আর দিয়ে মনে রাখতে পারো। পি দিয়ে প্লাটিনাম, প্যালাডিয়াম, আর দিয়ে রোডিয়াম। রেডিয়াম না কিন্তু, রোডিয়াম। আচ্ছা, এখানে এটা পড়বা যে উপজাতক হিসেবে দূষক গ্যাস দ্রবীভূতকরণে জিপসাম তৈরি হয়। জিপসামের কাজ সিমেন্ট জমাট বাঁধার প্রক্রিয়া দ্রুততর করা না মন্থর করা? আমাকে একটু বলো তো। ইটিপি তরল বর্জ্য বা বর্জ্য পানি আহ, তরল বর্জ্য পৃথক করার পদ্ধতি। ঠিক আছে। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা পড়বা। আর ইটিপি দিয়েই 3টা ধাপ বানিয়ে ফেলা যায়। ইটিপির 3টা ধাপ, 3, 3টা ধাপ। ই ফর ইলেকট্রোলাইসিস, 1 নম্বরে তড়িৎ বিশ্লেষণ। টি দিয়ে টেকনোলজি, 3 নম্বরে প্রযুক্তি বা জীব প্রযুক্তি। আর 2 নম্বরে পি দিয়ে প্রভাবন। পি দিয়ে প্রভাবন। পি দিয়ে
প্রভাবন, মন্থর করা। ভেরি গুড, যারা মন্থর লিখছো, জিপসামের কাজ হচ্ছে সিমেন্ট জমাট বাঁধার প্রক্রিয়া মন্থর করা। রিসাইক্লিং এ আমরা কিচ্ছু পড়বো না, শুধু তিনটা ইনফরমেশন পড়বো। কি কি তিনটা ইনফরমেশন আসো দেখি। রিসাইক্লিং এ আমরা পড়বো এই তিনটা ইনফরমেশন। বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে আছে 3R। 3R কি কি? রিডিউস, রিইউজ আর রিসাইকেল। রিডিউস, রিইউজ আর রিসাইকেল। রিসাইক্লিং এর চুল্লি কয়টা? তিনটা। ইলেকট্রিক আর্ক ফার্নেস, বেসিক অক্সিজেন আর ব্লাস্ট ফার্নেস, এই তিনটা পড়বো আমরা। 100% রিসাইকেল যোগ্য কে কে? এটা ক দিয়ে মনে রাখা যায়। বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক দিয়ে কপার, ক দিয়ে কাচ, এই দুইটা হচ্ছে 100% রিসাইকেল যোগ্য। আমরা এই তিনটা জিনিস পড়বো এখান থেকে। দেখো, জমির উর্বরতা। আচ্ছা, অম্লধর্মী অ্যাসিড বৃষ্টি, এটাতে জলাশয়ের পিএইচ কত হয়? অ্যাসিড বৃষ্টির ফলে জলাশয়ের পিএইচ হয় 3। উম্মে সালমা, জাহিদুল হাসান মিনার, সুমাইয়া সরকার, ফরহাদুল ইসলাম নায়েম, জুই মজুমদার, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, জিপসাম মন্থর করে রাইসা রনক, শান্তা ইসলাম, মিথিলা আফরিন, আজমি সাহা, অপরিচিতা চৌধুরী কলি, আহসানুল ইনিশ আন, যারা কমেন্ট করছো অনেক ধন্যবাদ। আসো আমরা দেখি ন্যানো পার্টিকেল থেকে কি পড়বো। ন্যানো পার্টিকেল থেকে মাঝে অনেকগুলা পেজ ছিল না ভাইয়া, পড়বা না ওইগুলো, ওখানে এত ইম্পর্টেন্ট কিছু নেই, বাদ দিয়ে যাবা। তুমি এই যে 4টা হাইড্রোজেন পরমাণু পাশাপাশি থাকলে 1 ন্যানোমিটার, ব্যাকটেরিয়ার আকার 1000 ন্যানোমিটার, আর চুলের দৈর্ঘ্য 50,000 ন্যানোমিটার, এটা পড়বা। এই তিনটা ইনফরমেশন। কে আবিষ্কার করেন ন্যানো প্রযুক্তি? নোরিও টোনিগুচি। নোরিও টোনিগুচি জাপানি একজন বিজ্ঞানী, এটা পড়বা। দেখো এই পেজে অনেকগুলো সংখ্যা দেওয়া, পরমাণু, অণু, ন্যানো পার্টিকেল, তারপরে ফুলারিন, এগুলোর আকার দেওয়া। এটা আমরা একটা ছক থেকে পড়ে ফেলবো। আসো, ছকটা এখানে দেওয়া আছে, এই ছকটা আমরা ফলো করব। ছকটার মধ্যে দেখো সবচেয়ে ছোট পরমাণু, তার চেয়ে বড় অণু, তার চেয়ে বড় ন্যানো, তার চেয়ে বড় দৈত্যাকার, তার চেয়ে বড় ফুলারিন। দেখো 0.074 আর 0.53 ন্যানোমিটার, এটা হচ্ছে পরমাণুর আকার। অণু 1 থেকে 2 ন্যানোমিটার, ন্যানোকণা 1 থেকে 100 ন্যানোমিটার। তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারতেছি, দেখো প্রথম তিনটাই কিন্তু ন্যানোমিটারে দেওয়া, ঠিক আছে। তার চেয়ে আরেকটু বড়, সেটা মাইক্রোমিটারে একক দেওয়া। মাইক্রোমিটারে কোনটা পরিমাপ করা হয়? দৈত্যাকার অণু, তোমার বইয়ে দেওয়া আছে। মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁶। আচ্ছা, তারপরে হ্যালো নিশান। আচ্ছা, ফুলারিন। ফুলারিন এটা 1 মিলিমিটার। ফুলারিন 1 মিলিমিটার, এটা আমরা মিলিমিটার দিয়ে মনে এককটা দেখবো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা পরমাণু, অণু, ন্যানোকণা, দৈত্যাকার অণু আর ফুলারিন এই সিরিয়ালে মনে রাখতে পারি, কম থেকে বেশির দিকে। সবচেয়ে ছোট পরমাণু 0.074 থেকে 0.53, অণু 1 থেকে 2 ন্যানোমিটার, ন্যানোকণা 1 থেকে 100। ন্যানোকণাটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে, আমরা এটা মনে রাখতে পারবো। আসো, এটা আমাদের মনে রাখা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো এখানে সবুজ দিয়ে দাগিয়ে দিয়েছি আমি, লক্ষ্য করো। 1 থেকে 100 ন্যানোমিটার, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসছে, দাগাও। আর আমাদের কিন্তু সবগুলো পড়া শেষ। অ্যাটম বাল্ক ম্যাটেরিয়ালস ব্রিজ বা সেতু বন্ধন কোনটি? ন্যানোকণা। তাহলে অ্যাটম মানে পরমাণু, আর বাল্ক ম্যাটেরিয়াল মানে স্থূলকণা, এই দুইটার মধ্যে ব্রিজ বা সেতু বন্ধন হিসেবে কোনটা ব্যবহৃত হয়? সেটার উত্তর কিন্তু কি হবে? এই সেতু বন্ধন বা অ্যাটম বাল্ক ম্যাটেরিয়ালস ব্রিজ নামে পরিচিত হচ্ছে ন্যানো পার্টিকেল। ঠিক আছে। আচ্ছা, আমরা ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্যগুলো পড়বো এইখান থেকে। এখান থেকে কিন্তু কি আসবে? ট্রু ফলস। ট্রু ফলস আসবে। একটু বলো তো, ইউভি রশ্মিতে ন্যানোকণা দেখা যায়, তাই না? তোমাকে আর একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, ইউভি রশ্মি প্রতিরোধ করে কোন গ্লাস? আমাকে একটু বলো তো, কিছু আগে পড়ছিলা। দৈত্যাকার অণুর উদাহরণ 3টা পড়বা এখান থেকে, সিলিকা, সিলিকন কার্বাইড আর হীরক। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় এটাকে একবার আসছিল, সোনার সিলিকনের বর্ণ লাল, স্বর্ণের ন্যানোকণার গলনাঙ্ক 300°C, এটা লাগবে। বিদ্যুৎ সুপরিবাহিতা এর দুইটা ইম্পর্টেন্ট ধর্ম, ন্যানোকণার দুইটা ইম্পর্টেন্ট ধর্ম, বিদ্যুৎ সুপরিবাহিতা আর চুম্বকীয় ধর্ম, এটাও ভর্তি পরীক্ষায় আসে, সেটা লাগবে। আর লক্ষ্য করো, তোমাকে আরেকটা
জিনিস ইম্পর্টেন্ট এখানে দেখাই। সাধারণ অবস্থায় ন্যানোকণার, স্বর্ণের ন্যানোকণার গলনাঙ্ক, যারা ক্রুক্স কমেন্ট করছো অনেক ধন্যবাদ, নুসরাত, নয়ন, মারিয়া, আশা, তারপর নিশান, মিম মিম, আহসান, সালমা, ফাতেমা, অনিন্দিতা, ফাহমিদা, থ্যাংক ইউ। দেখো সাধারণ অবস্থায় স্বর্ণের গলনাঙ্ক 1064, তার মানে ন্যানোকণা অবস্থায় 300, তার মানে এটা কিন্তু কমে যাচ্ছে, তাহলে ন্যানোকণার গলনাঙ্ক কমে ন্যানো অবস্থায়। কিন্তু যদি তোমাকে বলা হয় আহ, বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে না কমে, বিদ্যুৎ পরিবাহিতা কিন্তু বাড়ে, বিদ্যুৎ পরিবাহিতা কিন্তু বাড়ে, দেখো অনেক বেশি বিদ্যুৎ পরিবাহী হয় ন্যানোকণা। ঠিক আছে, আমরা পরের পেজে চলে যাই, আসলে একটু সলভ করি। সিএনটি এর দৈর্ঘ্য কত? 18.5 সেন্টিমিটার। দেখো সিএনটি কিন্তু কার্বন ন্যানোটিউব, ন্যানোমিটারে হওয়ার কথা ছিল না, কিন্তু তোমার বইয়ে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। তোমার বইয়ে কি দেওয়া? তোমার বইয়ে সেন্টিমিটারে দেওয়া, এই সেন্টিমিটারটা দেখবা, খুবই ইম্পর্টেন্ট। ন্যানোকণার আবিষ্কারক কে? নোরিও টোনিউচি। ঠিক আছে, আমাদের ক্লাসের বেশিক্ষণ নেই, অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। sp3 সংকরণ থাকে হীরকে, বাকি সবগুলা কার্বন ন্যানোটিউব, গ্রাফাইট, গ্রাফিন এবং ফুলারিন sp2। আচ্ছা দেখো এখানে ব্যবহার করব আমরা, আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড ব্যবহৃত হয়, এখানে তুমি সরেয়া দিয়ে মনে রাখতে পারো। সিলভার ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া প্রতিরোধকে। আকার হ্রাসের সাথে কিন্তু স্ট্রেংথ বৃদ্ধি পায়, তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কলম দিয়ে একটু লিখে ফেলো। ঠিক আছে, তাহলে 50 ন্যানোমিটার খুবই ছোট, তাই না? কপারের তার, এটার স্ট্রেংথ কি কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। তাহলে 50 ন্যানোমিটারের কপারের তারকে কি বাঁকানো সম্ভব? না, সম্ভব নয়। দেখো বোল্ড করে দেওয়া আছে, যেহেতু এই জিনিসটা বইয়ে বোল্ড করে দেওয়া, প্রশ্ন কিন্তু হুবহু তুলে দিবে। কত ন্যানোমিটারের কপারের তারকে বাঁকানো সম্ভব নয়, তুমি কিন্তু মুখস্থ করে রাখবে, এটা 50 ন্যানোমিটার। ঠিক আছে, আর 5 সেন্টিমিটারকে বাঁকানো সহজ। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে কেমো, ক্যান্সারে কেমোথেরাপি দেওয়া হয়। তোমরা যদি ক্যান্সারের পেশেন্টকে দেখে থাকো তাহলে জানবা কেমোথেরাপি দেওয়া হয়। ক্যান্সারের যে মাসটা ওটাকে রিডিউস করার জন্য, সাইজটা কমানোর জন্য কেমোথেরাপি দেওয়া হয়। সেই কেমোথেরাপিতে কিন্তু এখন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হচ্ছে। সেমিকন্ডাক্টর, এটা ন্যানো সিলিকন ব্যবহার করি আমরা। স দিয়ে সেমিকন্ডাক্টর, স দিয়ে সিলিকন মনে রাখতে পারো তুমি। ঠিক আছে, আর সি বিচে কক্সেস বাজারে আমরা যখন ঘুরতে যাই, দেখা যায় আমাদের স্কিন একদম পুরো কালো হয়ে যায়, সেটা থেকে বাঁচার জন্য আমরা অনেকে সানস্ক্রিন লোশন ইউজ করি, সেটাতে কিন্তু ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়। তোমরা জানো জিঙ্ক অক্সাইড ব্যবহৃত হয়, আরেকটা আছে সেটাও পরে রাখো, খুবই ইম্পর্টেন্ট, টাইটানিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। যেহেতু কোয়ান্টাম ডটস এটাও এক ধরনের ন্যানোকণা, মনে রাখবা। তার মানে ন্যানোকণার আকার ছিল 1 থেকে 100, তার মানে 1 থেকে 100-র মধ্যেই কোয়ান্টাম ডটসের আকার হবে। ডট, ডট তো এরকম ছোট, ডট যেহেতু ছোট বিন্দু, তার মানে অবশ্যই তোমার, হ্যাঁ গুড, জামিনুল ইসলাম জিশান বলছে চুল থাকে না। তুমি বলেছো কেমোথেরাপিতে চুল থাকে না, ভেরি গুড। হ্যাঁ, কেমোথেরাপি দিলে কিছু সাইড ইফেক্ট আছে, দিতে হয় আসলে বাধ্য হয়েই। অনেক সাইড ইফেক্টের মধ্যে একটা হচ্ছে চুল পড়ে যায়, অ্যালোপেশিয়া। আচ্ছা, তো কোয়ান্টাম ডটস যেহেতু ডট বিন্দু, তার মানে বুঝতেই পারতেছো নাম থেকেই বোঝা যাচ্ছে এটা ছোট, অনেক ছোট হবে, 1 থেকে 100-র মধ্যেই হবে, 1 থেকে 10। তাহলে কোয়ান্টাম ডটসের আকারটা পড়বা 1 থেকে 10। এইখানে এই 2 লাইন পড়বা। 3 ন্যানোমিটারে ক্যাডমিয়াম সেলেনাইড কি বর্ণ দেয়? সবুজ। 5.5 ন্যানোমিটার কি বর্ণ দেয়? লাল। এইটা পড়বা। দেখো তুমি লিখবা 3 আর তুমি লিখবা 5.5, 3-এর নিচে লিখবা সবুজ, আর 5.5-এর নিচে লাল। তাহলে কম থেকে বেশির দিকে যাচ্ছে 3 থেকে 5.5, আর সবুজ আর লাল, শলা। শলা মনে রাখতে পারো, শতে সবুজ লাতে লাল, শেষ। আচ্ছা, এমআরআই, এমআরআইও কিন্তু একটা মেডিকেল ইনভেস্টিগেশন, ডাক্তাররা ইউজ করে অহরহ, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তো এমআরআই, এটার মধ্যে কিন্তু এক ধরনের ন্যানোকণা ব্যবহৃত হয়, সেটার নাম গ্যাডোলিনিয়াম। এমআরআইও কিন্তু ক্যান্সার শনাক্তকরণে ব্যবহৃত হচ্ছে। তাহলে ক্যান্সার শনাক্তকরণে কোন কণা ব্যবহৃত হয়? গ্যাডোলিনিয়াম কণা, GD3+। ঠিক আছে, প্যারাম্যাগনেটিক আয়ন এটা গ্যাডোলিনিয়াম। ডায়াম্যাগনেটিক না ফেরোম্যাগনেটিক, এটা জানতে হবে। ঠিক আছে,
আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো। আজকের ক্লাস আপাতত এতটুকুই। আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করছি, শেষ পৃষ্ঠাটা একটু ছোট করে দিচ্ছি, যারা যদি কারো দাগানো থাকে দাগিয়ে নিতে পারো, যদি কারো দাগানো বাকি থাকে। আচ্ছা, এর মধ্যে কমেন্ট করে জানাও যে আহ, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, কোনো বুঝতে কোনো টপিকের সমস্যা আছে কিনা সেটাও জানাও আমাকে। তাহলে আমি এখন যে 2 মিনিট আছি তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি তোমাদের কনফিউশনের অ্যান্সার গুলো, কনফিউশন দূর করার চেষ্টা করব। আচ্ছা, আমি বলবো মার্ক করা পেজগুলোই আপলোড দিয়ে দিতে পিডিএফটা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মেডিকোর সাথেই থাকো। আর একটু বড় ক্লাস ছিল, কিন্তু আমি যেটা দাগিয়ে দিয়েছি তুমি যদি এটা পড়ে আসতে পারো তাহলে তোমার পরীক্ষায় 90+ মার্কস চলে আসবে, তুমি যদি ব্রেনে নিয়ে আসতে পারো। এবং আমি জানি তোমরা সবাই নকল না করে একা একা কমেন্ট করেছো, সো তোমার পড়া কিন্তু ক্লাসেই হয়ে গেছে। যারা ভুল করছো তাদেরকে আরো বেশি সাধুবাদ জানাই, কারণ ভুল করলেই আমরা শিখতে পারি, ভুল থেকেই আমরা শিখি। যারা কমেন্ট করে ভুল করেছো তাদেরকে অনেক অনেক সাধুবাদ, কারণ তুমি ভুল থেকেই শিখবা, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আর ক্লাসে একবার যেহেতু আমার সাথে পড়া হয়ে গেছে তোমাদের, তুমি এখন রিভিশন দিবা বাসায় বসে। যদি তোমার ভালো পড়া হওয়ার জন্য 2-3 বার রিভিশন এনাফ হয় তাহলে 2-3 বার রিভিশন দিবা। তোমার যদি মনে হয় না 2 or 3 times ইজ নট এনাফ ফর ইউ, তাহলে তুমি যতবার লাগে, যদি 3-4 বার দরকার হয়, যদি 10 বার দরকার হয় তাহলে ততবার রিভিশন দিবা। তোমার যতক্ষণ লাগে ততক্ষণ তুমি রিভিশন দিবা। প্রত্যেকের আলাদা আলাদা পরিমাপ, ফিক্স করে বলা যাবে না যে 2 বার রিভিশন দিলেই হয়ে যাবে, ঠিক আছে? কারো একবার রিভিশনেই হয়ে যায়, কারো 10 বারও রিভিশন লাগে। যতক্ষণ লাগবে ততক্ষণ পড়বা, পড়ে রিভিশন দিয়ে পরীক্ষা দিবা সুন্দর করে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর বেশি বেশি বাসায় থাকবা, বাসা থেকে বের হবা না, শীতকাল অনেক বেশি করোনার প্রকোপ বেড়ে গিয়েছে। নিজে সুস্থ থাকবা, নিজের পরিবারের ফ্যামিলি মেম্বারদেরকেও করোনা থেকে দূরে রাখবা শীতের মধ্যে। ভালো থাকবা, বেশি বেশি বাসায় থাকলে বেশি বেশি পড়া হবে। আর বেশি বেশি বাসায় থেকে অনলাইনে মেডিকেল ক্লাসগুলো করো, মেডিকেল সাথেই থাকো। চেষ্টা করো ডেইলি এক্সামে 95+ দাগানোর জন্য, কারণ বেশি দাগালে বেশি মার্কস। আর বড় এক্সামগুলো বেশি বেশি ইম্পর্টেন্স দিয়ে দাও, যাতে করে তোমার বড় এক্সামগুলোতেও 90+ তুমি দাগিয়ে আসতে পারো এবং ভালো মার্কস তুলতে পারো। কারণ আমাদের মেইন ফোকাস কিন্তু মেগা এক্সাম, মডেল টেস্ট, এই জায়গাগুলো, এই পরীক্ষাগুলোতে আমাদের ভালো মার্কস তুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবা তোমরা সবাই। আল্লাহ হাফেজ।